হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ক্লাস। আজকের ক্লাসে দুর্দান্ত প্রশ্নর কিছু আলোচনা হবে, তো অবশ্যই সকলে ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। ক্লাসটিতে আজকে প্রশ্ন রেখেছি কিছু, সেগুলো সম্পর্কে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হবে। আজকের ক্লাসে যাওয়ার আগে বলে রাখি, দ্য ওয়ে অফ সলিউশন এবং টিডব্লিউএস একাডেমি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল দুটি সাবস্ক্রাইব করে রাখো। তার সঙ্গে যারা ক্লাসে যুক্ত হচ্ছে সকলকে বলবো ক্লাস একটা ফটাফট লাইক করে দাও। প্রতিদিনের মতো আজকেও কিন্তু সুন্দর ক্লাস হবে। আজকের ক্লাসের যারা লিঙ্ক পাওনি তাদেরকে বলে রাখি, যদি লিঙ্ক পেতে চাও আমাদের প্রতিটি ক্লাসের, তাহলে কিন্তু মাঝে মাঝে ইউটিউবে লিঙ্ক মিস হয়ে যায়। তার জন্য কিন্তু তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো, সেখানে কিন্তু রিয়েল টাইম তোমাদের সমস্ত ভিডিও লিঙ্ক দেওয়া হয়ে থাকে। ওকে, প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে মহেঞ্জোদারো খনন কার্যের সময় নিত্যরত মেয়ের যে মূর্তি পাওয়া গেছে সেটি কি দিয়ে তৈরি? প্রথম প্রশ্ন যেটা দুর্দান্ত একটি প্রশ্ন, সেটা হচ্ছে মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো হচ্ছে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার একটা উল্লেখযোগ্য সাইট এবং বিখ্যাত একটা সাইট। হরপ্পা, মহেঞ্জোদারো, তারপরে বিভিন্ন যে সমস্ত সাইট ছিল, লোথাল, তারপরে বানুয়ালি, রাখিগাড়ি, কালীবঙ্গান ইত্যাদি সাইটের মধ্যে মহেঞ্জোদারো একটা অন্যতম বৃহৎ সাইট। এই মহেঞ্জোদারো সাইটটি তোমার হচ্ছে, প্রথমে আমরা দেখব আবিষ্কার কবে হয়। আবিষ্কার কবে হয়? তো আবিষ্কার হয়, মনে রাখবে এটা প্রথম আবিষ্কৃত হয়েছিল হরপ্পান সাইটগুলির মধ্যে যেটা, সেটা হচ্ছে হরপ্পা সভ্যতা, বা এই কারণে কিন্তু সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতাও বলা হয়ে থাকে। তো হরপ্পা সভ্যতা আবিষ্কার হয় 1921। মনে রাখবে তার পরবর্তী যেটা আবিষ্কার হয়েছিল সেটা হচ্ছে 1922 সালে মহেঞ্জোদারো আবিষ্কার হয়। আবিষ্কার কে করেছিলেন? আবিষ্কারক কে ছিলেন এই সাইটটির? অ্যান্সার হবে, এটার আবিষ্কারক ছিলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, স্যার জন মার্শালের নেতৃত্বে। ওকে, তো রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের নামটা মনে রাখবো, তিনি ছিলেন মহেঞ্জোদারো সাইটটির খনন কার্য বা মহেঞ্জোদারো সাইটটির প্রথম কিন্তু আবিষ্কর্তা। তো মহেঞ্জোদারো কথার অর্থ আমরা জানি, এই কথার অর্থ হচ্ছে মৃতের স্তূপ। এখানে উল্লেখযোগ্য কিন্তু বিভিন্ন নিদর্শন পাওয়া গেছে, যার মধ্যে একটি হচ্ছে নিত্যরত মহিলার যে মূর্তি, সেটা ছিল ব্রোঞ্জের তৈরি একটা মূর্তি এখানে পাওয়া গেছে। তাছাড়া কি কি পাওয়া গেছে এখানে? এখানে ছিল বৃহৎ, পরীক্ষায় আসে প্রশ্ন, বৃহৎ স্নানাগার পাওয়া গেছে এখানে। তার সঙ্গে পাওয়া গেছে বৃহৎ শস্যাগার, তার সঙ্গে এখানে আর কি পাওয়া গেছে? এখানে মনে রাখবে ব্রোঞ্জের বিভিন্ন মূর্তি পাওয়া গেছে এবং বিভিন্ন কিন্তু শিল মোহর, উল্লেখযোগ্য বিভিন্ন 1000-এরও বেশি কিন্তু শিল উদ্ধার করা হয়েছে এখান থেকে। পরের প্রশ্নে আসা যাক, যেটা হচ্ছে কার জন্মদিন উপলক্ষে জাতীয় কৃষক দিবস পালিত হয়? জাতীয় কৃষক দিবস আমাদের যে ন্যাশনাল ফার্মার ডে, এটা আমরা প্রথমে দেখব এটা কবে পালন করা হয়। জাতীয় কৃষক দিবস জাতীয় কৃষক দিবসটা কবে পালিত হয়? মনে রাখবে জাতীয় কৃষক দিবস পালন করা হয় প্রতি বছর 23শে ডিসেম্বর। কবে পালিত হয়? 23শে ডিসেম্বর। তো মনে রাখবে এটা পালন করা হয় কোন প্রধানমন্ত্রীর বা কার জন্মদিন উপলক্ষে? অ্যান্সার হবে এখানে চৌধুরী চরণ সিং এর জন্মদিন উপলক্ষে। চৌধুরী চরণ সিং তিনি ছিলেন ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী। জওহরলাল নেহরু, তারপরে লাল বাহাদুর শাস্ত্রী, তারপরে আমি বলছি প্রধানমন্ত্রী। তো তিনি ছিলেন জওহরলাল নেহরু প্রথম, তারপরে লাল বাহাদুর শাস্ত্রী, দেন ইন্দিরা গান্ধী, তারপরে নন কংগ্রেস প্রথম প্রধানমন্ত্রী মোরারজি দেশাই, তারপরে যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি হবেন চৌধুরী চরণ সিং। মোরারজি দেশাইয়ের পর থেকে 1979 থেকে 1980 সালের মধ্যে তিনি কিন্তু ভারতের প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব পালন করেন। ওকে, পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় রাজ্যের সঙ্গে নেপালের সীমানা স্পর্শ করে না? কোন ভারতীয় রাজ্যের সঙ্গে নেপাল সীমানা স্পর্শ করে না? নেপাল আমাদের ভারতের প্রতিবেশী দেশ। আমরা জানি ভারতের যে বাউন্ডারি, সেটা কিন্তু সবচেয়ে বেশি কোন দেশের সঙ্গে ভাগ করে থাকে? বাংলাদেশের সঙ্গে। তারপরে হচ্ছে চীন, পাকিস্তানের সঙ্গে ভারতের ল্যান্ড বাউন্ডারি আছে, নেপালের সঙ্গে আছে, মায়ানমারের সঙ্গে আছে।
তাই তো, ভুটানের সঙ্গেও আছে। তো ভারতের যে ল্যান্ড বাউন্ডারি বিভিন্ন রাজ্যের, যে যেমন আমরা যদি দেখি বাংলাদেশের সঙ্গে বিভিন্ন কিন্তু ভারতীয় রাজ্যের সীমানা আছে, আমাদের পশ্চিমবঙ্গের সাথে সর্বাধিক আছে, তারপরে তোমার মেঘালয়ের সঙ্গে আছে, ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের সীমানা আছে। তেমনি আমরা যদি দেখি নেপালের সঙ্গে কোন কোন রাজ্যের সীমানা আছে, নেপালের সঙ্গে ভারতের সীমানা আছে, ভারতের নেপালের সাথে সাথে কতটা সীমানা আছে, সেটা হবে 1751 মিটার। কতটা, সরি কিমি, কিমি 1751 কিমি সীমানা ভাগ করে ভারত নেপালের সঙ্গে। তার মধ্যে সবচেয়ে বেশি উত্তরপ্রদেশ কোন কোন রাজ্যের সঙ্গে সীমানা ভাগ করে নেপাল, সেটা হবে উত্তরপ্রদেশের সঙ্গে অবশ্যই করে, ইউপির সঙ্গে করে, তার সঙ্গে করে উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, সিকিম, এবং আরেকটি যে রাজ্যের সঙ্গে সীমানা ভাগ করে থাকে তোমার হচ্ছে এই নেপাল, সেটা হচ্ছে বিহার। ওকে, আর যে রাজ্যের সঙ্গে সীমানা স্পর্শ করে না সেটা হচ্ছে হরিয়ানা রাজ্যের সঙ্গে নেপাল কিন্তু কোনো রকম সীমানা স্পর্শ করে না। নেক্সট হচ্ছে দ্রুতির একক কি, কিমি পার মিটার, মিটার পার মিনিট, কিমি পার ঘন্টা, মিটার পার সেকেন্ড। দ্রুতিটা কি, দ্রুতি কাকে বলা হয় এটা আমাদের প্রথমে জানতে হবে। দ্রুতি বলতে বোঝায় কি, কোনো একটু একক সময়ে বা একটা সময়ের মধ্যে কোনো বস্তুর বা কোনো একটা বস্তুরই, ধরো কোনো একটা বস্তুর যে দূরত্ব সেটা অতিক্রম করতে পারে, ওটা বস্তুর কিন্তু বা ওই বস্তু কণার দ্রুতি বলা হয়, তাই তো। দ্রুতি তাহলে কি, একক সময়ে কোনো বস্তুর দূরত্ব অতিক্রমের যে দূরত্ব অতিক্রম করে থাকে সেটাকে বলা হয় দ্রুতি। দ্রুতি একটা কি, দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, স্কেলার রাশি। কারণ দ্রুতির কিন্তু মান আছে, দ্রুতির মান আছে, তার একক আছে, মান আছে, কিন্তু দ্রুতির অভিমুখ নেই। তাহলে আমরা কি বুঝছি, যার মান আছে, যার অভিমুখ আছে, সেটাকে বলা হবে কি, সেটাকে বলা হবে ভেক্টর রাশি। আর যার মান অভিমুখ দুটোই নেই তাকে বলা হবে কি, তাকে সরি, যার মান আছে কিন্তু অভিমুখ নেই তাকে বলা হবে কি, স্কেলার রাশি। তো স্কেলার রাশিতে এসআই পদ্ধতিতে দ্রুতির যদি এককের কথা বলা হয় সেটা হবে কি, মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে এসআই পদ্ধতিতে। আর সিজিএস পদ্ধতিতে হবে সেটা হবে সেমি পার সেকেন্ড। পরেরটা আসা যাক, পশ্চিমবঙ্গে রাজ্যসভার আসন কয়টি, রাজ্যসভার আসনের কথা জিজ্ঞাসা করা হচ্ছে। রাজ্যসভা আমাদের ভারতের যে পার্লামেন্ট, ভারতীয় পার্লামেন্টের সর্বোচ্চ, অর্থাৎ ভারতীয় পার্লামেন্টের উচ্চ কক্ষ, সেটাকে বলা হয় রাজ্যসভা। এই রাজ্যসভার যারা সদস্য হন তারা কিন্তু কিভাবে নির্বাচিত হন, তারা নির্বাচিত হন পরোক্ষভাবে, নট প্রত্যক্ষভাবে জনগণের দ্বারা তারা নির্বাচিত হন না, তারা পরোক্ষভাবে হন। এই রাজ্যসভায় 238 জন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে নির্বাচিত হন, 12 জনকে রাষ্ট্রপতি মনোনীত করেন, এটা আমরা জেনে থাকি। তো এই তোমার রাজ্যসভায় বলা হচ্ছে ম্যাক্সিমাম সর্বাধিক কতজন সদস্য থাকতে পারবে, রাজ্যসভায় সেটা হচ্ছে 250 জন, 250 জন সদস্য কিন্তু ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ রাজ্যসভা। তো রাজ্যসভার মধ্যে এই যে আসন সংখ্যা সেটা কিভাবে ভাগ করা, সেটা হচ্ছে সেই রাজ্যের জনগণের অনুসারে। যদি আমরা দেখি সবচেয়ে বেশি রাজ্যসভার আসন কোথায় আছে, সেটা হবে উত্তরপ্রদেশ। ইউপিতে কতগুলি আছে, ইউপিতে আছে তোমার 31টি রাজ্যসভার আসন আছে। আর লোকসভার আসন যদি আমরা দেখি কতগুলি, সেটা হচ্ছে 80টি কিন্তু লোকসভার আসন আছে। তাহলে আমরা যদি দেখি পশ্চিমবঙ্গ রাজ্যসভার আসন কতগুলি, সেটা হবে 16টি আসন। আর যদি দেখা হয় পশ্চিমবঙ্গের লোকসভার আসন কতগুলি, লোকসভা আসন কতগুলি, সেটা হচ্ছে 42টি লোকসভা আসন। এগুলি কিন্তু বেসিক জিনিস জেনে রাখা উচিত আমাদের সকলের। তো পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন 16টি এবং লোকসভার আসন কতগুলি, সেটা হবে 42টি। পরের প্রশ্ন হচ্ছে, বিখ্যাত আইএনএ বিচার মামলা দিল্লির লাল কেল্লাতে কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএ মামলা, আইএনএ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বলতে এখানে বোঝানো হচ্ছে আজাদ হিন্দ ফৌজ। দেখো আমাদের প্রথমে ফেরত যেতে হবে, আজাদ হিন্দ ফৌজ
নেতাজি নির্মাণ করেছিলেন, তারা কিন্তু ভারতে প্রথম মণিপুর থেকে শুরু করে ভারতে উত্তর পূর্ব ভারত থেকে তারা ভারতে ক্যাপচার করতে থাকে ব্রিটিশদের যে বাহিনী ছিল সেটা, আর তাদেরকে কিন্তু পরাজিত করতে থাকে। জাপানের সহায়তায় ভারত একটা বাহিনী গড়ে তুলেছিল। তো এই বাহিনীটা পরবর্তীতে জাপান যখন আত্মসমর্পণ করে, জাপান যখন তোমার হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মসমর্পণ করে, সেখান থেকে কিন্তু আইএনএর এই যে যারা আজাদ হিন্দ ফৌজের সেনারা ছিল তারাও কিন্তু পিছু হটতে বাধ্য হয় এবং তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয় পরবর্তীতে এই ব্রিটিশদের দ্বারা। এবং তাদের মধ্যে 3 জন সেনাপতি, যাদের নাম ছিল, একজন আমি লিখছি এখানে, প্রেম কুমার সেহগাল এবং শানওয়াজ খান, আরেকটি হচ্ছে গুরুবক সিং ধিলন, বা এখানে আমি লিখছি জি সি ধিলন। ওকে, এই 3 জন তোমার হচ্ছে আজাদ হিন্দ ফৌজের তোমার যারা সদস্য ছিলেন, আজাদ হিন্দ ফৌজের যারা সেনাপতি ছিলেন, তাদের 3 জনকে 5ই নভেম্বর 1945-এ কিন্তু এখানে বিচার করা হয়, লাল কেল্লাতে বিচার করা হয়। ওকে, তাদেরকে মানে সপক্ষে বা সর্বসমক্ষে একটা বিচার অনুষ্ঠিত করা হয়, যার জন্য কিন্তু পরবর্তীতে ভারতে বিভিন্ন স্থানে এই যে সপ্তাহ, এই যে সময়, এই সময়টাকে আজাদ হিন্দ দিবস বা আজাদ হিন্দ সপ্তাহ হিসাবে পালন করা হয়। এবং এর ফলে কিন্তু একটা সমগ্র ভারতে আজাদ হিন্দ নেতাজি এবং আজাদ হিন্দ বাহিনীর যে আত্মত্যাগ, তাদের যে কর্মকাণ্ড, সেগুলো কিন্তু সমগ্র ভারতের মানুষের সম্মুখে আসে এবং তার ফলে কিন্তু একটা জাতীয়তা বোধ, একটা জাতীয় জাগরণ সৃষ্টি হয় এবং একটা কিন্তু দ্রুত একটা ভারত তৎকালীন সময়ে স্বাধীনতার দিকে এগিয়ে যেতে থাকে। অ্যান্সারটা এখানে হবে 1945 সালে 5ই নভেম্বর থেকে শুরু হয়েছিল আজাদ হিন্দ বাহিনীর কিন্তু এই তোমার শুনানি। ওকে, এটা একটা বিস্তারিত আলোচনা করা যায় একটা ক্লাসেই, কিন্তু একটা ওই আজাদ হিন্দ বাহিনীর যে লালকেল্লার বিচার তা নিয়ে একটা ডিটেলস 30 মিনিটের ক্লাস হয়ে যাবে, এমনই একটা ঘটনা। পরেরটা হচ্ছে ট্রোপোপজ হলো কি? ট্রোপোপজটা কি? ট্রোপোপজ বলতে বোঝায় হচ্ছে সাধারণত ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী অঞ্চল, ট্রোপোস্ফিয়ার মেসোস্ফিয়ারের উপরে থাকা গ্যাস, ট্রোপোস্ফিয়ারের নিম্ন স্তর বা কোনোটিই নয়। একদমই বেসিক প্রশ্ন। ট্রোপোস্ফিয়ার বলতে বোঝায় কি? ট্রোপোস্ফিয়ার বলতে বোঝায় ট্রোপোপজ বলতে বোঝায় ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী মাঝের যে অঞ্চল সেটাকে। পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদিত হয়? তাবাকু প্রডিউসিং এর দিক থেকে সবচেয়ে এগিয়ে কোন জেলা? জেলার কথা জিজ্ঞাসা করা হয়েছে, নট রাজ্য। এটা রাজ্য থেকে প্রশ্ন এসেছে, রাজ্যর নিরিখে যদি দেখা হয় তাহলে সবচেয়ে বেশি 2020 সালের WBCS প্রিলিমস এর প্রশ্ন এটা, যে কোন রাজ্য, ভারতের মধ্যে কোন রাজ্য সবচেয়ে বেশি তামাক উৎপাদন করে থাকে? সেটা হবে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ রাজ্য প্রথম। ওকে, এবারে যদি বলা হয় কোন জেলা, সেটা হবে কোচবিহার জেলা, সেটা কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে তামাক উৎপাদিত করে। পরেরটা, ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচ করার পরে ইমপিচ করতে পারে বিশেষ ট্রাইব্যুনাল, সুপ্রিম কোর্ট, কেন্দ্রীয় মন্ত্রিসভা, সাংসদ। তো এটা অ্যান্সার কি হবে বলো? সংসদ নাকি কোনটি হবে? যে ভারতের যে রাষ্ট্রপতি হবেন তাকে পদচ্যুত বা তার ইমপিচ বলতে বোঝানো হচ্ছে পদচ্যুতি। রাষ্ট্রপতিকে পদচ্যুতি করার ক্ষমতাকে বলা হয় বা পদচ্যুতি করার ঘটনাকে বলা হবে ইমপিচ। তো রাষ্ট্রপতি ইমপিচ হয়ে থাকবেন কোন ধারা অনুযায়ী? মনে রাখবে, রাষ্ট্রপতিকে ইমপিচ এখনো কিন্তু ভারতে একবারও করা হয়নি, কোনো রাষ্ট্রপতিকে ইমপিচ করা হয়নি। তো ইমপিচ করা যায় ভারতের রাষ্ট্রপতিকে কোন ধারা অনুসারে? সেটা হবে 61। কোন ধারা? 61 নং ধারা। ঠিক বললাম তো? ওকে, তো ভারতের রাষ্ট্রপতি সঠিক উত্তর হবে এখানে ইমপিচ করতে পারে, সংসদ কিন্তু তাদেরকে ইমপিচ করতে পারে। ওকে, গান্ধীজির চম্পারণ আন্দোলনের উদ্দেশ্য। গান্ধীজির চম্পারণ আন্দোলন, চম্পারণটা কোথায়? পরীক্ষায় প্রশ্ন আসে, চম্পারণটা কোথায়? চম্পারণ হচ্ছে এটা বিহারে অবস্থিত। চম্পারণ সত্যাগ্রহ কবে সূচনা হয়েছিল? এটা হচ্ছে একটা কৃষক আন্দোলন ছিল প্রথম জিনিস। এটা হচ্ছে তোমার
সালে হয়েছিল, 1917 সালে হয়েছিল এই চম্পারণ সত্যাগ্রহ বিহারের চম্পারণে। এটা ছিল মূলত কৃষক আন্দোলন এবং নীল শ্রমিকদের সমস্যা সমাধানের জন্য কিন্তু এই আন্দোলনে গান্ধীজি অংশগ্রহণ করেন। তো মনে রাখবে এখানে অপশন ডি সঠিক উত্তর হবে, নীল চাষীদের জন্যই কিন্তু তিনি এই আন্দোলনে অংশগ্রহণ করেন। পরেরটা হচ্ছে আজকের হোমওয়ার্ক, বর্তমানে ভারতের বৃহত্তম কয়লা খনি কোনটি? সকলে কমেন্টে জানিয়ে যাবে আজকের প্রশ্নের উত্তর। বর্তমান ভারতে বৃহত্তম সবচেয়ে লার্জেস্ট কয়লা খনি কোনটি? বোকারো, ঝরিয়া, দুর্গাপুর, তালচের। আর ক্লাসটি কেমন লাগছে সকলে জানাবে, একটা করে লাইক করে দাও সকলে ক্লাসে। আর আমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু প্রতিদিন কমেন্ট করে জানাবে যে ক্লাসটি কেমন লাগছে। প্রতিদিন কিন্তু সকলের কমেন্ট আমরা দেখি, আজকের ক্লাসেও কিন্তু ব্যতিক্রম হবে না। তো আজকের ক্লাসের পরের প্রশ্ন 11 নম্বর প্রশ্ন যেটা, সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু হ্রদ হলো, একটা কিন্তু দুর্দান্ত প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে উঁচু যে লেক সেটা কোনটি? বৈকাল, কাস্পিয়ান সাগর, সুপিরিয়র, টিটিকাকা। তো মনে রাখবে বৈকাল, কাস্পিয়ান, সুপিরিয়র। কাস্পিয়ানটা আমরা জানি এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম হ্রদ, পৃথিবীর বৃহত্তম হ্রদ। ওকে, তো এই কাস্পিয়ান সাগর। তারপরে দেখো সুপিরিয়র সম্পর্কে আমরা যেটা জানি, সুপিরিয়র হচ্ছে পৃথিবীর এটা হচ্ছে কিন্তু কাস্পিয়ান সাগরটা লবণাক্ত প্রকৃতির, আর সুপিরিয়র হচ্ছে পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ। কোথায় অবস্থিত? এটা কানাডা এবং আমেরিকার সীমান্তে অবস্থিত। পরেরটা হচ্ছে বৈকাল হ্রদ, রাশিয়াতে অবস্থিত। রাশিয়ার বৈকাল হ্রদ যেটা তোমার হচ্ছে পৃথিবীর গভীরতম হ্রদ। এখানে বলা হচ্ছে সবচেয়ে উঁচু হ্রদ, হাইস্ট হ্রদ সেটা হচ্ছে টিটিকাকা হ্রদ, যেটা কিন্তু অবস্থিত তোমার পেরু বলিভিয়া সীমান্তে, দক্ষিণ আমেরিকার। আচ্ছা, এখানে বলো তো ভারতের উচ্চতম কোনটি? ভারতের উচ্চতম হ্রদ জেনে রাখো সকলে, এটাও জেনে রাখা আমাদের উচিত। যারা জানো না তাদের জন্য বলছি, ভারতের উচ্চতম হ্রদ হচ্ছে গ্রুডংমার হ্রদ। ওকে, যেটা অবস্থিত কোথায়? এটা অবস্থিত সিকিম রাজ্যে। মনে থাকবে, সিকিম রাজ্যের গুরুডাংমার হ্রদ এটা হচ্ছে ভারতের সবচেয়ে উঁচু হ্রদ। ওকে, পরের প্রশ্ন, কোন মাটিতে চা চাষ ভালো হয়? চা চাষ কোন মাটিতে সবচেয়ে ভালো হয়ে থাকে? পটসল, রেগুর, কারেওয়া। তো অ্যান্সার কি হবে বলো সকলে? চা প্রধানত কোথায় চাষ হয়? চা প্রধানত চাষ হয় পার্বত্য অঞ্চলে। চা উৎপাদন সবচেয়ে বেশি হয়ে থাকে আমাদের, যেমন দার্জিলিং, অসম পার্বত্য অঞ্চল, নীলগিরি পার্বত্য অঞ্চল, তাই তো হিমাচল প্রদেশের পার্বত্য অঞ্চলে কিন্তু চা চাষ খুব ভালো হয়। প্রধানত আমরা যদি দেখি পটসল বলে কোনো মৃত্তিকা হয় না, এখানে পটসল বলে একটা মৃত্তিকা আছে, যেটা হচ্ছে কি পটসল মৃত্তিকা। এটা প্রধানত হচ্ছে আমলিক কালো বর্ণের পার্বত্য মাটি। এটা কি আমলিক প্রকৃতির কালো রঙের পার্বত্য মৃত্তিকা, যেই মৃত্তিকা একটু অম্লধর্মী হয়ে থাকে। ওকে, আমলিক প্রকৃতির হয় এবং এতে কিন্তু সবচেয়ে ভালো চা চাষ হয়ে থাকে। অ্যান্সার হবে এখানে ওটা। এবং আরেকটা জিনিস মনে রাখো, রেগুন মৃত্তিকা যেটাকে কৃষ্ণ মৃত্তিকা বলে, এটাতে তুলা চাষ হয়। তারপরে হচ্ছে কারেওয়া মৃত্তিকা, জাফরান চাষের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মৃত্তিকা, সবচেয়ে ভালো জাফরান চাষ হয় এই কারেওয়া মৃত্তিকাতে, যেটা কিন্তু কাশ্মীর অঞ্চলে পাওয়া যায়। কে ইকতা প্রথা বাতিল করেছিলেন কে ইকতা প্রথা? ইকতা কি? ইকতা হচ্ছে ভূমি রাজস্ব প্রথা। এটা কি ভূমি রাজস্ব প্রথা বলা হয় ইকতা প্রথাকে। ইকতা হচ্ছে একটা তুর্কি কিন্তু ভূমি রাজস্ব প্রথা, যেটাকে ভারতে ইন্ট্রোডিউস করেছিলেন, ভারতে চালু করেন কে? এখানে দেখো আছে ইলতুৎমিশ, অপশন সি তে ইলতুৎমিশ এটাকে চালু করেছিলেন এই ভারতে ইকতা প্রথাকে ভারতে 3টি ভাগে কিন্তু ভাগ করা হয়, 3টি পর্বে ভাগ করা হয়। প্রথম পর্ব যেটা ইলতুৎমিশ এই পর্বের সূচনা করেছিল 1210 খ্রিস্টাব্দে, 1210-এ ইলতুৎমিশ শাসন কার্য
সম্পাদন করেছিল 1210 নাগাদ, তখন এটার সূচনা হয়। এবং তারপরে ইকতা প্রথা দ্বিতীয় পর্বে এসে একজন ব্যক্তি বাতিল করেছিলেন, তিনি হবে এখানে আলাউদ্দিন খলজি ইকতা প্রথাকে বাতিল করেন। পরবর্তীতে তৃতীয় যে তোমার পর্ব ইকতা প্রথার, সেখানে 1351 সালে ফিরোজ শাহ তুগলক সিংহাসনে আরোহণ করার পরে আবার কিন্তু ইকতা প্রথাকে পুনরায় চালু করেছিলেন তিনি। ওকে, পরের প্রশ্ন হচ্ছে সিটি অফ প্যালেস বলা হয় কোন শহরকে? দুর্দান্ত একটি প্রশ্ন। সিটি অফ প্যালেস বলা হয় কোন শহরটিকে? বিভিন্ন শহরের বিভিন্ন নিকনেম আছে, আমরা এখানে কয়েকটি জেনে রাখবো এবং লিখে রাখবো। প্রথমে দেখো চেন্নাই আছে, তামিলনাড়ুর চেন্নাই কি বলা হয়? ডেট্রয়েট অফ এশিয়া, অর্থাৎ ডেট্রয়েট, আমি এখানে ইংলিশে লিখছি, অফ এশিয়া। ওকে, তারপরে কি বলা হয় এটাকে বলা হয় দক্ষিণ ভারতের প্রবেশদ্বার বলা হয়ে থাকে এটাকে। তারপরে বলা হয় ভারতের স্বাস্থ্য নগরী বলা হয়, অর্থাৎ হেলথ সিটি, ভারতের স্বাস্থ্য নগরী বলা হয়। তো বিভিন্ন কিন্তু নামে এটাকে ডাকা হয়। ব্যাংকিং ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে এটাকে, চেন্নাইকে। তো বিভিন্ন নামে ডাকা হয়। জয়পুরকে আমরা জানি এটাকে বলা হয় গোলাপি শহর, তারপরে হচ্ছে ঐতিহ্যের শহর, হেরিটেজ সিটি বলা হয় জয়পুরকে, লিখছি না এখানে সবগুলো। কলকাতাকে কি বলা হয়? কলকাতাকে বলা হয় সিটি অফ প্যালেস, কলকাতাকে বলা হয় সিটি অফ বিল্ডিংস, কলকাতাকে বলা হয়ে থাকে সিটি অফ প্যাশন, কলকাতাকে বলা হয় সিটি অফ জয়, কলকাতাকে কি বলা হয়? দ্য কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। সবগুলো যেন মনে থাকে, দ্য সিটি অফ জয়, কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, সিটি অফ প্যাশন, সিটি অফ বিল্ডিং, সিটি অফ প্যালেসেস, বিভিন্ন নামে কিন্তু কলকাতাকে ডাকা হয়। বেঙ্গালুরু থেকে প্রশ্ন খুবই আসে, যেটা সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয়, ভারতের সিলিকন ভ্যালি, ভারতের বিজ্ঞান নগরী, সায়েন্স সিটি অফ ইন্ডিয়া, গার্ডেন সিটি অফ ইন্ডিয়া, উদ্যান নগরী কাকে বলা হয়, বিভিন্ন কিন্তু প্রশ্ন আসে। তো এগুলো কিন্তু একটু তোমরা মন দিয়ে পড়ার চেষ্টা করবে। বিশেষ করে এই চারটি শহর কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বিশেষ করে বেঙ্গালুরু আর কলকাতা, এখান থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসার অনেক চান্স থাকে যদি এই টপিক থেকে তোমাদের প্রশ্ন দেয়। পরেরটা দেখো, ভারতের সংবিধান রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোন দেশ অনুযায়ী নেওয়া হয়েছে, বা কোন দেশ থেকে গৃহীত হয়েছে, প্রধানত এখানে বোঝানো হচ্ছে। বলো। সঠিক উত্তর কি হবে? অ্যান্সার হচ্ছে এখানে কোনটি হবে? এটা অনেকে অনেক অ্যান্সার করবে, কিন্তু এখানে আয়ারল্যান্ড সঠিক উত্তর হবে। আয়ারল্যান্ড কিন্তু এখানে নেওয়া হয়েছে এখান থেকে। আচ্ছা, এটা মনে রাখবে, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এটা হচ্ছে ধারা 55, অর্থাৎ ধারা 55, সেখানে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করা হয়। আচ্ছা, আয়ারল্যান্ডের সংবিধান থেকে কি কি গৃহীত হয়েছে? এই যে একটু আগেই বলছিলাম, আমাদের রাজ্যসভায় 12 জন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন। তো সেই রাজ্যসভায় মনোনীত যে 12 জনকে করতে পারেন, সেটা কিন্তু নেওয়া হয়েছে এই আয়ারল্যান্ড থেকে। তার সঙ্গে নেওয়া হয়েছে কি ডিপিএসপি, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ, নির্দেশাত্মক নীতিসমূহ, সেগুলোকে নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এগুলি। পরে নিচের কোন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে চাণক্য যুক্ত ছিলেন? চাণক্য কে ছিলেন? চাণক্য বা কৌটিল্য বা তার অপর একটি নাম ছিল বিষ্ণুগুপ্ত। ইনি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের কি ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের শিক্ষক ছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্যের কিন্তু যিনি কূটনৈতিক বুদ্ধি প্রদান করতেন, তিনি ছিলেন এই চাণক্য। তিনিই কিন্তু নন্দ বংশকে পতন ঘটানো, বা নন্দ বংশের পতন ঘটিয়ে চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে পরবর্তীতে মৌর্য বংশের প্রতিষ্ঠা ঘটান এই মগধে। ওকে, তো মনে রাখবে চাণক্য ছিলেন কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক? মনে রাখবে চাণক্য ছিল তক্ষশিলা, কিন্তু একজন শিক্ষক ছিলেন চাণক্য, তক্ষশিলা শিক্ষা প্রতিষ্ঠানের। চিংড়ির গমন অঙ্গ কোনটি? চিংড়ির গমন অঙ্গর কথা বলা হচ্ছে, দ্রুত অ্যান্সার করো সকলে। প্লিওপড, পেক্টোরাল ফিন, ফ্লিপার, প্যাটাজিয়াম। সঠিক উত্তর কি হবে? চিংড়ি প্রথমে আমরা দেখব কোন পদ্ধতিতে সে গমন করে থাকে। চিংড়ি গমন করে থাকে সুইমিং অর্থাৎ সাঁতার, সুইমিং পদ্ধতি চিংড়ির গমন পদ্ধতিকে বলা হয়। এবং চিংড়ির গমন অঙ্গের নাম হচ্ছে কি? প্লিওপড হচ্ছে চিংড়ির গমন অঙ্গের নাম।
নিচের কোনটি শীতল স্রোত নয়? শীতল স্রোত নয় কোনটি সেটা বলা হচ্ছে। তো সমুদ্র স্রোতের প্রকৃতি অনুসারে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে উষ্ণ উষ্ণ ও আরেকটা হচ্ছে শীতল। এই দুই প্রকৃতিতে কিন্তু ভাগ করা হয়ে থাকে সমুদ্র স্রোতকে। এবারে আবার এগুলোকে বিভিন্ন মহাসাগরে বিভিন্ন কিন্তু মহাসাগর বেসিসে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় স্রোত, আটলান্টিক মহাসাগরীয়, তারপরে হচ্ছে তোমার ভারত মহাসাগরীয় স্রোত। তো বিভিন্ন স্রোতে সুমেরীয় স্রোত হিসাবেও কিন্তু ভাগ করা হয়। তো এদের মধ্যে আমরা যদি দেখি ক্যালিফোর্নিয়া স্রোত, প্রথমে দেখি এগুলো কোন সমুদ্রে প্রবাহিত হয়। ক্যালিফোর্নিয়া স্রোত, আগুলহাস স্রোত, বেরিং স্রোত এবং হাম্বল স্রোত। এখানে দেখো আগুলহাস স্রোত, এটা বাদে বাকি স্রোত ক্যালিফোর্নিয়া স্রোত, বেরিং স্রোত এবং হাম্বল স্রোত, এই তিনটেই তোমার হাম্বল স্রোতের অপর নাম হচ্ছে পেরু স্রোত, মনে রাখবে। এই তিনটেই তোমার প্রবাহিত হয় কোন মহাসাগরে? এটা হবে প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরে প্রবাহিত হয়। আর যদি বলা হয় আঘুলা স্রোত, মনে রাখবে আঘুলা স্রোত এটা হচ্ছে উষ্ণ প্রকৃতির স্রোত এবং এটা তোমার প্রবাহিত হয় কোথায়? এটা প্রবাহিত হয়ে থাকে ভারত মহাসাগরে। কোথায়? এটা ভারত মহাসাগরে প্রধানত আঘুলা স্রোতটা আমরা প্রবাহিত হতে দেখি। তো আঘুলা স্রোত মনে রাখবে এটা হচ্ছে তোমার উষ্ণ প্রকৃতির স্রোত, আর বাকি এগুলো কিন্তু শীতল প্রকৃতির স্রোত। ক্যালিফোর্নিয়া, বেরিং স্রোত, পেরু হাম্বল স্রোত শীতল প্রকৃতির। প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি কার লেখা? প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, দেখা মাত্রই উত্তর হবে প্রশ্নটির, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং খুবই সহজ একটি প্রশ্ন। সঠিক উত্তর হবে দাদাভাই নওরোজির লেখা বই ছিল এটা। অ্যাজোলা হলো আণুবীক্ষণিক জীব, ভাসমান জলজ প্রাণ, সামুদ্রিক জীব নাকি মরু উদ্ভিদ? কি হবে এটা? অ্যাজোলা কি আসলে? প্রধান উত্তর এখানে হবে কি? সেটা হবে অ্যাজোলা হচ্ছে এক ধরনের ভাসমান জলজ প্রাণ, যারা কিন্তু বায়ুমণ্ডলের যে নাইট্রোজেন সেটাকে অধিক হারে শোষণ করতে পারে এবং অ্যাজোলা কিন্তু খুবই দ্রুত বৃদ্ধি লাভ করে। অ্যাজোলা হচ্ছে একটা সামুদ্রিক জলজ বা ভাসমান জলজ প্রাণ। নেক্সট দেখো, আমাদের নতুন ব্যাচ শুরু হয়ে গেছে TWS একাডেমিতে। যদি যুক্ত হতে চাও আজই যুক্ত হয়ে যাও TWS একাডেমিতে, মাত্র 60% অফ চলছে আজকের, আর তার সঙ্গে 1399 টাকা যদি তোমরা পে করো তার মাধ্যমে কিন্তু এখানে যুক্ত হতে পারবে। 5 মাসের ব্যাচ, 12 মাস ভ্যালিডিটি থাকবে ক্লাসটি। আর সমস্ত বিষয় জানতে আমাদের এই নাম্বার 9062160805 এই নাম্বারে কল করতে পারো। তার সঙ্গে গুগল প্লে স্টোরে গিয়ে কিন্তু তোমরা আমাদের অ্যাপটিকে ডাউনলোড করে সেখান থেকে অ্যাপের মধ্যে গিয়ে বিভিন্ন ফ্রি কোর্সেস আছে সেগুলো চেক আউট করতে পারো, বিভিন্ন সেগুলো অ্যাক্সেস করতে পারো। তো অ্যাটলিস্ট TWS একাডেমি অ্যাপ যদি ডাউনলোড না করে থাকো আজই ডাউনলোড করো। তার সঙ্গে আমাদের আরও একটা ব্যাচ, 25টা ব্যাচ WBP KP SI মেন ডেসক্রিপটিভ ব্যাচ, তাই সেটা শুরু হয়ে গেছে। তো এই ব্যাচে তোমরা যুক্ত হতে চাইলে অবশ্যই যুক্ত হতে পারো। ডিউরেশন 3 মাসের ডিউরেশন, আর সোম থেকে শনি প্রতিদিন ক্লাস হবে, লাইভ ক্লাস হবে, প্রতিটি ক্লাসের PDF পাবে। প্রয়াস ব্যাচ PSC ক্লার্কশিপের ব্যাচ, প্রয়াস ব্যাচ ডেসক্রিপটিভ, এখানেও কিন্তু তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে, যেখানে সমস্ত বিষয়ের উপর বিষয়ভিত্তিক ক্লাস, সময় খুবই অল্প। PSC ক্লার্কশিপের মেনের জন্য তোমরা যারা প্রস্তুতি নিতে চাও তারা কিন্তু প্রয়াস ব্যাচে যুক্ত হতে পারো। সমস্ত যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদের ওই নাম্বারে কল করে নিতে পারো। নাম্বারে কল করার পরে সেখানে কিন্তু তোমাদের সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হবে। পরের প্রশ্ন, কে চিতরের বিজয় স্তম্ভ নির্মাণ করেছিলেন? চিতরের বিজয় স্তম্ভ বা টাওয়ার অফ ভিক্টরি, টাওয়ার অফ ভিক্টরি এটা কোথায় অবস্থিত? এটা মনে রাখবে অবস্থিত কোথায়? চিতোরের দুর্গ। কোথায় অবস্থিত? এটা রাজস্থানের, রাজস্থানের রাজস্থানের চিতোরের দুর্গ, এটা কিন্তু একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। রাজস্থানের 6টি কিন্তু পাহাড়ি দুর্গকে একসঙ্গে তোমার দেওয়া হয়ে থাকে রাজস্থানের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা, যেগুলোকে একত্রে হিল ফোর্টস অফ রাজস্থান বলা হয়। 2013 সালে এগুলোকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেরও কিন্তু মর্যাদা দেওয়া হয়েছিল, মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। তো মনে রাখবে এই বিজয় স্তম্ভটা এটা অবস্থিত কোথায়? এটাই চিতোরের দুর্গের মধ্যে কিন্তু একটা তোমার স্তম্ভ, বিজয় স্তম্ভ, যেটা নির্মাণ করেছিলেন কে? সেটা হবে রানা কুম্ভ। রানা কুম্ভ কে ছিলেন? ইনি ছিলেন মেওয়ারের, মেওয়ারের রাজা। মেওয়ারের রাজা, যারা মেওয়ারের রাজারা কোথায় রাজত্ব করতো? এরা রাজত্ব করতো
কোথায়? রাজপুতানাদের কিন্তু রাজত্ব করতো, তাই তো রাজপুত শাসকদের মধ্যে এরা ছিল। পরেরটা হচ্ছে মাসাই কোন দেশের উপজাতি? মাসাই হচ্ছে একটা দেশের উপজাতি। কোন দেশের উপজাতি? মাসাই উপজাতি প্রধানত দেখা যায় কোথায়? এটা দেখা যায় পূর্ব আফ্রিকা। পূর্ব আফ্রিকার তানজানিয়া, কেনিয়া এবং তার আশেপাশে যে সমস্ত দেশগুলো আছে সেখানে দেখা যায় মাসাই উপজাতি। তার মধ্যে এখানে অ্যান্সার হবে কেনিয়া। কেনিয়ার রাজধানী কি? সকলে কিন্তু কমেন্টে জানিয়ে যাবে কেনিয়ার রাজধানী কি। আজকের ক্লাসের সকলে কমেন্টে এটা জানাবে যারা যে জানা আছে। পরের প্রশ্ন, নিচের কোনটি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ? লিভার, তিন প্রকৃতির লিভার হয়ে থাকে, তার মধ্যে কোনটি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ? আমরা যদি দেখি চিমটা কোন শ্রেণীর লিভার? প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে মনে রাখবে আলম্ব থাকবে কোথায়? এখানে থাকবে আলম্ব মিডিলে, একদিকে থাকবে ওয়েট এবং আরেক দিকে থাকবে বল, ফোর্স থাকবে আরেক দিকে। ওকে, তো এর মধ্যে সঠিক উত্তর হবে কোনটি বলতো? এখানে প্রথম শ্রেণীর লিভার সেটা হচ্ছে এখানে কাঁচি, প্রথম শ্রেণীর কিন্তু লিভার। চিমটা যদি বলা হয় কোন শ্রেণীর লিভার? চিমটা হচ্ছে কি? চিমটা হচ্ছে এটা তৃতীয়, এটা হচ্ছে থার্ড, তৃতীয় শ্রেণীর লিভার। আর জাঁতি ও ছিপি খোলার চাবি এগুলি হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভারের মধ্যে আসে। ঠিক বললাম তো? জাঁতি ও ছিপি খোলার চাবি, নৌকার দাঁড় প্রভৃতি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভারের মধ্যে আসে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অ্যান্সার হবে এখানে স্যাডেল পিক হচ্ছে এখানকার সর্বোচ্চ শৃঙ্গ। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কত সালে স্থাপিত হয়? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল যে যোজনা কমিশন ছিল সেই যোজনা কমিশনের কার্যকর্মকে খতিয়ে দেখার জন্য ন্যাশনাল একটা তদন্ত সরকারের কিন্তু একটা সরকার তোমার কমিশন গঠন করেছিল, যেটা হচ্ছে জাতীয় উন্নয়ন পর্ষদ বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। অ্যান্সার হবে এটা প্রতিষ্ঠা হয়েছিল 1952 সালে। তো এই ছিল আজকের ক্লাস। কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, 25টি প্রশ্ন। আশা করবো ক্লাসটি তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই সকলে কমেন্টে জানাবে। পরের দিনে আরো কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে হাজির হবো এবং আলোচনা করব। সেই ক্লাসগুলো নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের। তো পরের দিনে ক্লাস দেখতে সকলে সেখানেই যুক্ত হয়ে যাবে। আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। আর আমাদের TWS একাডেমি অ্যাপ ডাউনলোড না করলে আজই ডাউনলোড করো TWS একাডেমি অ্যাপ গুগল প্লে স্টোর থেকে, এবং সেখানে তোমাদের নিজের নাম এনরোল করো আর সেরা চাকরির প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। এখানেই আজকের ক্লাসটি শেষ করছি। টাটা।